নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমার কাছে অনেক প্রশ্ন এসছে এবং এরা হোয়াটসঅ্যাপ করেছে অনেকেই, এবং আমার চেম্বারে এসেও অনেকে জিজ্ঞাসা করেন যে তার জীবনে প্রেম ভালোবাসা এগুলো কি আছে সত্যি করেই। প্রেম বা ভালোবাসা যে জায়গাগুলো বা বন্ধুত্বর সম্পর্কটা তার জীবনে কি সত্যি করেই আছে, এটা একটা প্রশ্নর সম্মুখীন করে দেয় কোনো কোনো সময়। কিন্তু আমরা সব সময় জ্যোতিষশাস্ত্রের এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে আনুষঙ্গিক যেগুলো রয়েছে, বিভিন্ন বিভিন্ন ক্রিয়া যোগ এবং তার সঙ্গে সঙ্গে বলবো দৈবিক বিভিন্ন পন্থা, এগুলো কিন্তু অবশ্যই আমাদের জীবনেকে অ্যাক্টিভ করে দেয়। কিন্তু জন্মছকের কানেকশান আমরা বারবার বলি বিচারের জায়গা। একটা জাতক জাতিকাকে যদি বিচার করতে হয় তাহলে কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার জন্মছকের কানেকশান দেখতে হয়। এবং সেই জন্য বলা হচ্ছে একটা জাতক জাতিকা প্রেম ভালোবাসা হবে কি না, তার ক্ষেত্রে পঞ্চম ভাবটা খুব পাওয়ারফুল কানেকশান থাকতে হয়। পঞ্চম ভাবের দিকে অবশ্যই দৃষ্টি দিতে হয়। পঞ্চম ভাব যদি সেরকম যদি ভালো না থাকে, যদি পঞ্চম ভাব ষষ্ঠ ভাবের সঙ্গে বা অষ্টম ভাবের সঙ্গে বা দেখা গেল দুস্থান বা দ্বাদশ ভাবের কানেকশান পেয়ে যায়, অর্থাৎ এই যে দুস্থান বললাম ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এদের সঙ্গে কানেকশান যদি পায় পঞ্চম ভাবে, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখবেন প্রেম বা ভালোবাসার জিনিসটা জীবনে আসছে এবং বারংবার ব্রেক করে যাচ্ছে, স্থায়ী হচ্ছে না। এটার একটা কানেকশান বললাম। অর্থাৎ অনেকের বলেন যে প্রেম কি আদৌ আছে, অনেকের ক্ষেত্রে সেটা হয়ও না, দেখা গেলো প্রেম হয় না। এগুলোর মূলে কিন্তু এই প্রেম ভালোবাসা অ্যাকচুয়ালি যে গ্রহগুলো দেখে, একটা রোমান্টিক গ্রহ রয়েছে আমাদের এই 9টা গ্রহের মধ্যে। সব থেকে হায়েস্ট রোমান্টিক এই গ্রহটা, সেটা হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ তার জীবনে কতটা প্রভাবিত করছে কি করে বোঝা যাবে, তার জন্মছকের কানেকশন অনুযায়ী। সেই শুক্র গ্রহ যদি ভালো জায়গায় থাকে তাহলে ভালোভাবে কানেকশন পাবে। কারণ আমি এই কারণেই বললাম, এবং এর সঙ্গে সঙ্গে শুক্রের সঙ্গে রাহুর কিন্তু অবদান অবশ্যই রয়েছে। রাহুরও কিন্তু অবদান রয়েছে বর্তমান সমাজে প্রেম ভালোবাসার জন্য। রাহু প্লাস শুক্র, আপনারা দেখবেন বর্তমান সমাজটার ম্যাক্সিমাম জায়গার দিকে আপনি যেদিকে তাকাবেন তাদের আধিপত্য রয়েছে, অর্থাৎ রাহু এবং শুক্রের আধিপত্য রয়েছে। কি করে বুঝবেন? দেখবেন একটা দারুণ খুব সুন্দর একটা জিনিস দেখতে লাগছে, সেটা হচ্ছে ফ্ল্যাট হতে পারে বা একটা বড় বিল্ডিং হতে পারে বা কোনো শপিং মল হতে পারে। এগুলো কিন্তু টোটালটা কানেক্টেড শুক্র গ্রহের সঙ্গে। যা কিছু সৌন্দর্য প্রিয় জিনিস সবটা কিন্তু শুক্র দ্বারা পরিচালিত হয়। আপনি শপিং মলে গিয়ে আপনি একটা কোনো শপে গিয়ে ঢুকলেন, আপনি হয়তো একটা ভালো কিছু পারচেস করবেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রথম অবস্থায় আপনার আকর্ষণ হতে হবে তার উপর। অর্থাৎ আপনি যে জিনিসটা দেখছেন সেটা আপনি তার সেই বিষয়ে আকৃষ্ট হলেন, এবং তারপরেই কিন্তু আপনি সেটা কেনার একটা প্রবণতা আসবে। অর্থাৎ সেখানেও কিন্তু শুক্রের কানেকশন হয়ে আসছে। আবার দেখা যাচ্ছে যে আনলিমিটেড, অর্থাৎ অনেক সময় দেখবেন যে একটা জিনিস কিনতে গেলেন 4টে জিনিস কিনে নিয়ে আসলেন, তাহলে এখানে কানেক্টেড হয়ে যাচ্ছে কিন্তু রাহু। আমি অন্য বিষয়ে যে না, এটার সঙ্গে বোঝানোর জন্য এই লাইনটাতে আসলাম। মানে এখানে এই যে কোনো শপিং মলে গেলেন বা কেনাকাটা করছেন, অর্থাৎ এই যে জায়গা, শুক্র সব সময় আমাদের সৌন্দর্য পিপাসু করে তোলে। শুক্র সব সময় আমাদের কোনো সুন্দর বা বিউটির প্রতি আকৃষ্ট করে তোলে। আর রাহু কি করে? রাহু সেটা পেতে চায় এবং সেটা পাওয়ার মধ্যে তার মধ্যে অনেক বৈসাদৃশ্য থাকে নর্মালি, আর তার সঙ্গে সঙ্গে জোরপূর্বক পাওয়া। কারণ রাহুর আনলিমিটেড চাহিদা থাকে অর্থাৎ সবে একটা কিছু পেলেন, তাতে তার চাহিদা পূরণ হয় না রাহুর। তার থেকে বেশি চাই, তার থেকে বেশি চাই, তার থেকে বেশি চাই, এই যে আনলিমিটেড চাহিদা তার উপর পোষণ করে সব ক্ষেত্রে। শুধু এই প্রেম ভালোবাসা না, সমস্ত জায়গা, সমস্ত কিছুর ক্ষেত্রে। সেই জন্য বর্তমান সমাজে দেখবেন যে বর্তমান সমাজটা বা বর্তমান যুগটা পুরোপুরি শুক্র এবং রাহুর দ্বারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই জন্য একটা জাতক জাতিকা বিগত আজকের থেকে আপনি 10 বছর 20 বছর ফিরে যান, ব্যাক ক্যালকুলেশন করুন, দেখবেন সেই পরিবারে হয়তো 20 বছর বা 30 বছরের পিছিয়ে যান,
সেই পরিবারে একজনই রোজগার করত এবং তার সংসারটা সেই চালাতো এবং সংসার কিন্তু ভালোভাবে চলতো, একটু কষ্ট আসতো। কিন্তু বর্তমান দেখবেন যে সংসার এর দেখা গেলো যে ম্যাক্সিমাম যারা মেম্বার আছে তারা ইনকাম করছে, সবাই ইনকাম করছে, কিন্তু সেই আগের মতো প্রেম ভালোবাসার মধ্যে বন্ডিং থেকে একটা পরিবারকে বন্ডিংয়ে রেখে সেই জায়গাটা ভোগ করতে পারছে না, বা সেই চাহিদা পূরণ হচ্ছে না। আরও চাই, আরও চাই, আরও চাই। এই আরও চাই এটা কিন্তু শুক্র না, এটা হচ্ছে রাহু কানেক্টেড, রাহু দিয়ে থাকে। রাহু সবসময় তার আনলিমিটেড চাহিদা পূরণ করতে চায় এবং এই আরও চাই চাই করতে করতে একসময় সে অসৎ পথ অবলম্বন করে। তা এক্ষেত্রে আমাদের আজকে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। তার একজনের একটা জাতক এসে জিজ্ঞাসা করছে আমার চেম্বারে যে তার জীবনে প্রেম বলে কিছু কি আছে, জাতিকা। তা আমি দেখলাম যে হ্যাঁ, তার ক্ষেত্রে কিছু কিছু কানেকশন রয়েছে। কেন হয়? কারণ চতুর্থ থেকে বন্ধুত্বর জায়গা দেয়, এই চতুর্থ বন্ধুত্বর থেকে ধীরে 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 প্রেমের জায়গা কনভার্ট হয়। যদি চতুর্থ ভাব জলরাশিতে কানেক্টেড হয় তাহলে দেখা যাচ্ছে যে তার মধ্যে আবেগপ্রবণ থাকে। মানে আমাদের প্রেম তো বিভিন্নভাবে আসে, মানে আবেগে একটা ভালোবাসার মানে একটা জায়গা তৈরি হওয়া, এটা একটা আবেগ। অর্থাৎ এই চতুর্থ পতি বা চতুর্থ ভাব যদি জলরাশিতে হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে এই সমস্যা। অর্থাৎ জলরাশি, যেমন বললাম জলরাশিকে মকর, অর্থাৎ আমাদের এখানে যেটা দেখা আমাদের 12টা যে ভাব রয়েছে তার মধ্যে বা 12টা যে রাশি রয়েছে তার মধ্যে প্রথম জলরাশি হচ্ছে কর্কট রাশি, তার দ্বিতীয় জলরাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, আর তৃতীয় জলরাশি হচ্ছে মীন রাশি। তাহলে এই রাশির যারা অধিপতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবেগ প্রবণতা থাকে, আবেগে গা ভাসিয়ে দিয়ে বা আবেগের ছলে কিন্তু তারা প্রেম বা প্রেমের মধ্যে ডুবে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাবের কানেকশন দেখতে হবে। তাহলে এই সকল জাতক জাতিকাদের মধ্যে বন্ধুত্বর জায়গা তৈরি হয়, দেখবেন আবেগে বন্ধুত্ব তৈরি করে দেয় এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা কনভার্ট হয় প্রেমের দিকে এবং একটা সময় প্রেমে আবদ্ধ হয়ে যায়। এই একটা কানেকশন। তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা হচ্ছে, দেখবেন যে তার একাধিক প্রেম, মানে প্রেম আজকে দেখা গেলো যে 1 বছর একটা সম্পর্ক থাকছে, তারপরের বছর সম্পর্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, বা 6 মাস থাকছে তারপরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি করে হয়? কারণ আপনারা যারা আপনাদের হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছেন বা আমার চেম্বারে যেগুলো জানতে চান তারই কিন্তু উত্তর এগুলোই দিচ্ছি আপনাদেরকে, এবং অনেক কমেন্টস করেছেন। আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী, সেই ইউটিউব চ্যানেলে যারা কমেন্টস করেন তাদেরই কিন্তু উত্তরগুলো এখন দিচ্ছি, মনোযোগ নিয়ে শুনুন। এবং বলছে যে একাধিক প্রেম কীভাবে হয়। বলছে যদি পঞ্চম ভাব, পঞ্চমের সঙ্গে তার কানেকশন রয়েছে, লগ্ন ভাবের সঙ্গে পঞ্চম ভাবের সুসম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবটা ভালো আছে, এবং সেই পঞ্চম ভাবে দেখা গেল রোমান্টিক যে গ্রহ রয়েছে কে, শুক্র, এই পঞ্চম ভাবে রোমান্টিক গ্রহটা অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে তার যে রাশিটা হয়েছে চর রাশি, তাহলে চর রাশির কানেকশন, তাহলে চর রাশির যখনই কানেকশন পেয়ে গেল তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু প্রেমে আবদ্ধ হবে এবং একাধিক প্রেমে আবদ্ধ হবে। চর সবসময় চলমান, সুতরাং চলমান অবস্থা, তার মনটা সবসময় চলমান, একই জায়গায় আবদ্ধ থাকবে না, একটা জিনিসের প্রতি সে সবসময় আকৃষ্ট থাকবে না, সে একাধিক তার মুভমেন্ট চেঞ্জ করবে, আজকে এটা ভালো লাগছে কালকে ওটা নাও ভালো লাগতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার একাধিক প্রেম হয়। আজকে ভালো সম্পর্ক রয়েছে, খুব যখন মিশে যাবে একদম মানে কেউ বুঝতেই পারবে না তাদের মধ্যে, পরবর্তী টাইমে পরের সেকেন্ড স্টেপে এরকম হয়ে যেতে পারে এবং এইটার কানেকশন তৈরি হয়। এবং এখানে যদি আবার কোনো রকমের রাহু কানেক্টেড হয়ে যায়, সেই সকল জাতক জাতিকা কিন্তু তাদের রিলেশনটা খুব গভীর জায়গায় নিয়ে যেতে পারে বা গভীর জায়গায় নিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রেও সেই জায়গাটা রয়েছে। অর্থাৎ
পঞ্চমভাবে কোনো কারণে দেখা গেল শুক্র কানেক্টেড হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু কানেক্টেড হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে তার রাশিটা পেয়েছে চর রাশি, তাহলে সেই জাতক জাতিকা দেখা যাচ্ছে যে একাধিক প্রেমে আবদ্ধ হয় এবং এরা সাধারণত যে 2 মাস 3 মাস যে সম্পর্কই থাকুক না কেন তারা গভীর সম্পর্কে লিপ্ত হয় দুজনেই, তাহলে এই জায়গাগুলো তৈরি হয়ে যায়। এবং নেক্সট হচ্ছে দেখবেন যে এদের মধ্যে প্রেমে ব্যর্থতায় থাকে, মানে রিলেশনটা তৈরি হয়েছে এবং রিলেশনটা কিছু দূর পর, অর্থাৎ ওই যে একাধিক প্রেম যেটা হয় সেক্ষেত্রেও কিন্তু এর কানেকশন থাকে কিছুটা। কীরকম না, এদের ক্ষেত্রে চন্দ্রটা ক্ষীণ হয়, চন্দ্র আমাদের মনকে ইন্ডিকেশন করে, আর সূর্য বা রবি গ্রহ হচ্ছে আমাদের আত্মাকে ইন্ডিকেশন করে, আত্মকারক বলেন, আত্মা মানে নিজের থেকে কী বলছে। মানে আমরা অনেক সময় আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যে ভুলগুলো করি সেটা মানে বা আমরা যে কাজগুলো সঠিক করছি কিনা, দেখবেন আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের দিকে তাকিয়ে আপনি যদি মনে মনে ভাবেন যে আপনি আপনার কাজটা আপনি যা করছেন সেটা কি ঠিক, সেটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, তখন আপনার কানেক্ট হবে, আপনার আত্মা কানেক্ট হবে। অর্থাৎ আত্মকারক গ্রহ না, এখানে হচ্ছে আত্মা, অর্থাৎ ওই রবি গ্রহটার কানেক্টেড হবে, তখন আপনাকে বলবে যে তখন আপনি সেখান থেকে তার উত্তর আপনি নিজেই পাবেন। সেই জন্য বলা হচ্ছে রবি আত্মকারক গ্রহ আর চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। রবিকে পিতার জায়গায় রাখা হয়েছে এবং চন্দ্রকে মায়ের জায়গায় রাখা হয়েছে, এবং এই দুটো গ্রহ যাদের খুব বলবৎ থাকে তারা বাবা মায়ের খুব কাছের হয় এবং তার বাবা মা যথেষ্ট ভালো হয় এবং তার বাবা মায়ের দেওয়া কিন্তু আচার ব্যবহার শিক্ষা তাদের সারা জীবন তারা কাজে লাগায়। তাহলে এই কানেকশানগুলো কিন্তু প্রত্যেকের কানেকশানের ওপর ডিপেন্ড করে। সেই জন্য বলবে যে এদের এই দুটো গ্রহ যদি ভালো থাকে তাহলে সে জীবনে প্রতিষ্ঠা হয়। সেই জন্য বলা হয় অনেক জাতক জাতিকাদের যে বাবা মাকে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন, বাবা মার যদি প্রত্যেক দিন সকালে প্রণাম করে যদি কোনো জাতক জাতিকা তার পরীক্ষার স্থলে যায় তাহলে সে জীবনে উন্নতি করে এবং রেজাল্ট ভালো হয়। তা যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, আমি আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। তাহলে এই চন্দ্রটা যদি ক্ষীণ হয় এবং ওই চন্দ্র যদি সঙ্গে দেখা গেলো কেতু যুক্ত হয়ে আছে, তাহলে সেই চন্দ্রটা বারংবার পীড়িত করবে, পীড়ন। অর্থাৎ কেতু কী করবে, ওই ছোট ছোট ভুলগুলো ও সব সময় ভাবতে থাকবে, কীরকম যে না ও অন্য কোনো সম্পর্কে জড়িয়ে নেই তো, ও অন্য একটা রিলেশনে আছে না তো। এই করতে করতে দেখা গেলো যে পাশের মানুষটা যার সঙ্গে সম্পর্কে লিপ্ত তাকেও ত্যাগ করে দেবে, একটা বাধ্য হবে। এবং এই কারণে বলা হয় যে এই জন্য বলা হচ্ছে যে চন্দ্র অর্থাৎ পঞ্চম ভাব তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের সঙ্গে কানেকশন যদি হয়, তাহলে পঞ্চমপতি অষ্টমে গিয়ে অবস্থান করছে বা অষ্টমপতি পঞ্চমে কানেক্টেড হয়েছে বা দেখা গেল নক্ষত্রগত কানেকশন পেয়ে গেছে। সেই জন্য পঞ্চম থেকে প্রেম ভালোবাসা দেয় আমাদের, আর অষ্টমটা দুস্থান। তার সঙ্গে সঙ্গে আপনার রাশি যদি ক্ষীণ হয়, অর্থাৎ চন্দ্রের সঙ্গে যদি কেতু যুক্ত থাকে, চন্দ্রের সঙ্গে যদি শনি যুক্ত থাকে, তাহলে এগুলো কিন্তু সবসময় বিষ যোগ, এবং এই যোগগুলো মনকে কুড়ে কুড়ে খায় এবং সবসময় ভুল বোঝে, এবং প্রথম অবস্থায় কোনো কিছু দেখলে সেটাকে প্রথম নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয় তার মধ্যে। অর্থাৎ এটা ঠিক না, এটার মধ্যে যত নেগেটিভ কথাবার্তাগুলো বলা যায়, নেগেটিভ চিন্তাভাবনাগুলো আনা যায়, সেগুলো যদি আপনি দেখা গেল সেই সকল জাতক জাতিকার আপনি একটা মিষ্টির প্যাকেটও দেন, তাহলে সেইগুলো সে প্রথম অবস্থায় ভাববে কেন মিষ্টির প্যাকেটটা দিল, কী কারণ, এই সমস্যা কোনো একটা আছে, প্রবলেম আছে, এই ধরনের টেন্ডেন্সি তাদের কাজ করে। আর অন্য যে সকল জাতক জাতিকা দেখবেন যে এই ধরনের যাদের চন্দ্র ক্ষীণ না, সমস্যা নেই, তারা কিন্তু মিষ্টির প্যাকেট দিলে প্রথমেই তারা মিষ্টিটা খেয়ে বলবে যে কি ভালো হয়েছে, কেন কি কোনো শুভ খবর টবর আছে নাকি, এই ধরনের তাদের মধ্যে কথাবার্তা চলবে। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু কানেক্টেড সব কিছু, আমরা মনকে পীড়ন করে, তো মনের কানেকশান, অর্থাৎ মনের সঙ্গে যদি কানেকশান না হয় এবং সেটা যদি শুক্রর কানেকশান বলো বা এই রোমান্টিকতার জায়গা আসবে না, ভালোভাবে কানেকশান হবে না। সেই জন্য বলছি প্রেমের ক্ষেত্রে এদের ব্যর্থতা হয় এবং মন কষ্ট পায়, অর্থাৎ রিলেশনে থাকলো কিছুদিন, তারপরে তাদের ব্রেক করে দিয়ে তারা ডিপ্রেশনে চলে গেল।
অনেক জাতক জাতিকা দেখবেন যে রিলেশন গেছে, তারপরে ডিপ্রেশনে চলে গেছে, রিলেশনের পরে সেটা নিজেদের মধ্যেই এই ধরনের ভুল বুঝাবুঝির কারণে ব্রেক করে দিয়েছে, তারপরে সেই সকল জাতক জাতিকা ডিপ্রেশনে চলে গেছে, অনেক সময় সুইসাইড পর্যন্ত অ্যাটেন্ড করে। অনেক ক্ষেত্রে দেখেছি সুইসাইড অ্যাটেন্ড করে, যদি তার সেই কানেকশান অর্থাৎ ওই চন্দ্রের সঙ্গে কেতু তারপর শনিও যদি যুক্ত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা হঠাৎ করে কিন্তু হ্যাং হয়ে সুইসাইড করে। তাহলে এই জায়গাগুলো তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, গ্রহ নক্ষত্রের কানেকশান 12টা রাশি, 12টা ভাব, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়াগ্রহ। এই 2টো ছায়াগ্রহ যদি ভালো দেয় তা খুব ভালো দেয়, খারাপ দিলে আপনাকে সর্বস্ব আপনার থেকে নিয়ে নিতে পারে। সুতরাং এদের যদি সঠিকভাবে রেকটিফিকেশন করা যায়, সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা ভালো জায়গায় পৌঁছায়। সেই জন্য বলা হচ্ছে চন্দ্রক্ষীণ এবং পঞ্চম, অষ্টম বা দ্বাদশ বা কিন্তু ষষ্ঠের কানেকশন পেয়ে যায় যদি, তাহলে সেইগুলো তাদের ক্ষেত্রে প্রেমের ব্যর্থতা হয়, প্রেম এবং মনোকষ্ট হয়। আর কি হয়, প্রেমে অশান্তি হয়। অনেক দেখবেন যে প্রেম কেটেও যাচ্ছে না, মানে অর্থাৎ ব্রেক করছেও না, রিলেশনটা আছে কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে অশান্তি তৈরি হচ্ছে, অশান্তি ঝামেলার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করতে হচ্ছে। বিবাহ হয়নি, কিন্তু আমি এই যে জায়গার যে লেভেলটায় আছে এখনো দাঁড়িয়ে, এখানে বিবাহের ব্যাপার নিয়ে আসেনি কিন্তু এখনো, বিবাহেরটা পরে বলছি অবশ্যই। মানে এই যে রিলেশনটা, প্রেম ভালোবাসা বন্ধুত্বর জায়গা, দেখা গেলো অনেক বছর ধরে রিলেশনটা রয়েছে, ব্রেক করছে না, কিন্তু অশান্তি লেগেই আছে। সন্ধ্যার পরে দেখা গেলো ফোনের পর ফোন আসছে, একদম অশান্তি, এই দিক থেকে এক ধরনের কথা, ওই দিক থেকে এক ধরনের কথা, এই অশান্তি ঝামেলা লেগেই আছে। হয়তো পরিবারের 2টো পরিবারই জানে যে এদের সঙ্গে এই রিলেশন রয়েছে এবং আগামী দিনে বিবাহ হবে, তার আগেই অশান্তি ঝামেলা তারা সহ্য করছে। কেন হয় বলছে, পঞ্চম পতি যদি অষ্টমে গিয়ে কানেকশন হয় এবং সেখানে যদি মঙ্গল হয় এবং তার সঙ্গে সঙ্গে রাহু কানেক্টেড হয়, তাহলে এই সকল জাতক জাতিকা মাথায় রাখবেন, এইগুলো কিন্তু খুব ডেঞ্জার হয়। অর্থাৎ এই পঞ্চম পতির সঙ্গে অষ্টম পতি যদি কানেকশন হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি রাহু এবং মঙ্গলের কানেকশন থাকে, তাহলে এই সকল জাতক জাতিকারা অকারণে মানে ঝামেলায় জড়িয়ে যায়। মানে কোনো না কোনো কিছু ক্ষেত্রে এদের মধ্যে সম্পর্ক ভাঙবে না, মানে দেখা গেলো নতুন কোনো সম্পর্কে লিপ্ত হওয়ার আগে এদের মধ্যে ঝামেলা তৈরি হয়, ভীষণ ঝামেলা, এবং ব্রেক করে না এদের সাধারণত। এবং যদি অষ্টমে কোনো জাতক জাতিকার রাহু এবং মঙ্গল অবস্থান করে, তাহলে এরা কিন্তু বলপূর্বক কোনো কিছু পেতে চায় সব সময়, মানে এরা সময় বিশেষ হিংস্র জায়গা হয়ে যায় এবং এদের রিলেশনটা বেশি দিন থাকে না, এরকম জায়গাও কিন্তু আছে। অর্থাৎ অষ্টমে যদি রাহু এবং মঙ্গল অবস্থান করে, এবং এরা দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে, মানে আমরা দেখেছি বিভিন্নভাবে রিসার্চ করে, সেক্ষেত্রে দেখা যায় যে অষ্টমে যদি বা অষ্টম ভাবের সঙ্গে যদি রাহু আর মঙ্গলের কানেকশন হয়, যেটা আমাদের সমাজের ক্ষেত্রে সব থেকে নিম্নমানের এবং কিন্তু সাজাপ্রাপ্ত জায়গা রয়েছে এখনো, সেটা হচ্ছে ধর্ষণ। সেই ধরনের কোনো কাজের মধ্যেও এরা লিপ্ত হয়ে যায়, এই অর্থাৎ অষ্টমের সঙ্গে যদি কোনো রকমের রাহু কেতু বা রাহুর সঙ্গে মঙ্গল কানেক্টেড হয়ে যায়, তাহলে এইগুলো রয়েছে, এটা অশান্তিমূলক এবং বলপূর্বক কোনো কিছু পেতে চাওয়া, এবং এদের মধ্যে ঝামেলা হয়, ব্রেকও করে না, এই জায়গাগুলো কিন্তু দেখতে হয়। আর কোনো কোনো জাতক জাতিকার দেখা গেলো জীবনে প্রেমই আসছে না, প্রেম আসছেই না, তার মানে তার চতুর্থ ভাব পঞ্চম ভাব পীড়িত আছে, এবং তার যে জল রাশিটা দেখা গেলো সেই অগ্নিতত্ত্ব রাশি অনুযায়ী তার কানেক্টেড আছে, অগ্নি রাশি, এবং ওই পঞ্চম ভাব আর তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব পীড়িত, সেই জন্য তার জীবনে প্রেম আসছে না। অর্থাৎ মানে কেউ যে তাকে এই ব্যাপারে জানাবে তার সাহসী হয় না, এরকম ব্যাপার, মানে এটা অপোজিট সেক্স থেকে তার সাহসী আসে না তাকে জানাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকের, মানে আমরা বারবার বলি না জন্মছক কানেক্টেড, এগুলো বিচারের জায়গা, আর প্রতিকার প্রতিবিধানের জায়গা কিন্তু আলাদা, তার সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান, এগুলো সমস্ত কিছু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে,
একটা জীবনে একটা জাতক জাতিকার কখন প্রেমের সফলতা আসে এটাও জানতে হবে, যে প্রেম করছে মানে কিন্তু দুদিনের সম্পর্ক জড়িয়ে যাবে তারপরে তাকে ছেড়ে দিয়ে চলে গেলাম, বা যেটাকে বলা হয় ব্রেক করা, সেটা কিন্তু প্রেমের সফলতা হয় না। মানে প্রেম করলেন 5 বছর, তার মানে সফলভাবে প্রেম করলেন, তারপরের যে স্টেপটা বিবাহ, এটাই কিন্তু আসল জায়গা। সেই বিবাহের জায়গায় যখন ঢুকবেন তখন সেটা সফলতার জায়গা হয়। সেই জন্য বলা হয় একটা জাতক জাতিকার প্রেমের সফলতা বিবাহ। এবং এই বিবাহের ক্ষেত্রে কি কানেকশন হয়? লগ্নপতি মানে সে নিজে, দ্বিতীয় পতি হচ্ছে নতুন একটা সম্পর্ক তৈরি হওয়া, আর পঞ্চম প্রেম, অর্থাৎ প্রেম করে সে কানেক্টেড হলো, প্রেমে আবদ্ধ হয়েছে, এবং সপ্তম যেটা বিবাহের জায়গা, তারপরে সেটার সঙ্গে কানেক্টেড হবে একাদশ, সাকসেস। এবং এই যে বলা হয় না লগ্ন, দ্বিতীয় এবং সপ্তম আর একাদশ বিবাহের যোগ, কিন্তু এই বিবাহটা প্রেম করে হবে না ঘরোয়া পদ্ধতিতে দেখে শুনে হবে, সেটা ডিপেন্ড করবে ওই যে পঞ্চম ভাব। পঞ্চম যদি এর সঙ্গে কানেক্টেড হয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকা প্রেম করেই বিবাহ হয়। এবং এই যে প্রেম করে বিবাহ হচ্ছে, বিবাহিত জীবন কতটা ভালো হবে সেটার জন্য তো আমি অন্যান্য এপিসোড করেছি, যে জটুক বিচার দেখলো এই যে রিলেশনটা কখন ব্রেক করে, মানে এই পঞ্চমের কানেকশান থাকা পর্যন্ত, মানে বিবাহ হয়নি মানে পঞ্চমের কানেকশানে হয়ে আছে আপনার, যেই বিবাহটা হয়ে যাবে সপ্তমে কানেক্টেড হয়ে গেল। আর সপ্তম যদি পীড়িত হয়ে যায় তাহলে সেই বিবাহ 5 বছর কেন 10 বছর দেখা গেলো আপনার দুজনকে চেনেন, তারপরে যেই বিবাহ হয়ে যাবে তারপরে দেখা গেলো 7 দিন চললো না আপনার সংসার, বা 7 দিন এক জায়গায় দুজন থাকতে পারলেন না, ছাড়াছাড়ি হয়ে গেল। তার মানে সপ্তমের কানেকশন, সপ্তম পীড়িত হলে সমস্যা হয়। সেই জন্য প্রেম করে হয়তো সফলতা পেলেন, বিবাহের জায়গায় গেলেন, কিন্তু তার বিবাহিত জীবনটা কিভাবে স্টে করবেন, বিবাহিত জীবনটাকে কিভাবে চালনা করবেন, তার জন্য কিন্তু আপনার জন্মছকের কানেকশন জানতে হবে। আপনার জন্মছকের সপ্তম ভাব কতটা পীড়িত আছে, চতুর্থ থেকে আপনার সুখ শান্তি সমৃদ্ধি দেয়, কতটা আপনি জীবনে পাবেন, আপনার জীবনের সফলতা একাদশ থেকে দেয়, আপনার কর্মজীবন কতটা ভালো আছে, আর্থিক উন্নতি হবে কি হবে না, এগুলো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। বিবাহের পর কতটা আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, এগুলো ডিপেন্ডেন্ট। তাহলে সেই জন্য তখনই চলে আসে অষ্টমের কানেকশান, বৈধব্য যোগ, এই যোগগুলো চলে আসে। অর্থাৎ বিবাহের পরে বৈধব্য হয়ে গেল, অর্থাৎ একজন মারা গেল হঠাৎ করে, বা সম্পর্ক চ্যুত হয়ে গেল, বা দেখা গেলো দুজনের মধ্যে এত জায়গাটা সমস্যা তৈরি করছে, দেখা দুজনে ছাড়াছাড়ি করতে বাধ্য হয়ে গেল, সংসারে সে টিকতেই পারল না। তাহলে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। আর এগুলোর জন্য রয়েছে সঠিক প্রতিকার প্রতিবিধান। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার নির্দিষ্ট চেম্বারগুলো রয়েছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই। আমার চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবারের দিন চেম্বার আছে ব্যারাকপুরে, একদম স্টেশনের কাছে, এখানে 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন। সেকেন্ড হাবে আপনারা চেম্বারে পাবেন আমাকে শ্রীরামপুর 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার কালীঘাট আমার লেক মল, যেটা আছে আপনার রাসবিহারী এভিনিউতে যে লেক মল, তার পিছনে চেম্বার রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বুধবার আর শনিবার করে চেম্বার রয়েছে। বুধবার এবং শনিবার কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, এবং এছাড়াও কিন্তু শিলিগুড়ি চেম্বারে পাবেন। যারা মনে করছেন দেখাবেন, বুকিং নাম্বারটার দিকে লক্ষ্য রাখুন আর স্কলের দিকে লক্ষ্য রাখুন। স্কলে কিন্তু লেখা থাকে কখন কোন দিকে কোথায় চেম্বার থাকছে, সব ডিটেলস লেখা থাকে। আর বৃহস্পতিবার করে কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, এবং এছাড়াও কিন্তু হাওড়াতেও চেম্বার খুব তাড়াতাড়ি ওপেন হবে। যোগাযোগ রাখুন, বুকিং নম্বরে ফোন করে নেবেন। আর শুক্রবার হাতিবাগানে, প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বারে পাবেন। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো। এই চেম্বারগুলোতে অবশ্যই আসলে পরে বুকিং নাম্বারে ফোন করে আপনারা আসবেন। আর আমার কাছে বিগত দিনে যারা এসেছিল তারা যথেষ্ট উপকৃত, ভালো জায়গায় আছে, তাদের কাছ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ
কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, দিয়ে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করব কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতমবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম টগরকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হয়তো অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী। ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত 6 মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি।
তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তা
তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে যে দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।